হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। আজকে তোমাদের জন্য একটা ভিন্নধর্মী টপিক, যদিও সবাই জানো ইতিহাস, সেই ইতিহাসের উপরে একটা চ্যাপ্টারকে কেন্দ্র করে বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। আশা করি তোমাদের সামনে যা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে এগুলো কিন্তু খুব কাজে দেবে। আর প্রথমেই বলে রাখি যে ইতিহাসের এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায়, সেটা পশ্চিমবঙ্গ বা তার বাইরের স্টেট থেকে যে প্রশ্নগুলো সেট হয়েছিল তার মধ্য থেকে কিন্তু সেট করেছি আমি। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখি চ্যাপ্টারের নাম কি আর কতগুলো কোশ্চেন রয়েছে সেই নিয়ে আমরা শুরু করে দিই। তাহলে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটাই যে এটা হচ্ছে বৈদিক যুগ সম্পর্কিত চ্যাপ্টারের নাম কি? বৈদিক যুগ, তাই তো? তাহলে বৈদিক যুগ আমার হচ্ছে ক্লাস 1 হিস্ট্রি, বৈদিক যুগ। এইবার খুব সোজা প্রশ্ন, প্রাচীনতম বেদ হলো WBCS 2014। তো প্রাচীনতম বেদ সবাই জানো, বলো তাহলে। ঋগ্বেদ, অবশ্যই ঋগ্বেদ, ঠিক আছে। প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। তারপরে প্রথম কোন ইউরোপিয়ান আর্যদের একটি জাতি হিসাবে বর্ণনা করেছিলেন? উইলিয়াম জোন্স, H.H. উইলসন, ম্যাক্স মুলার নাকি জেনারেল কানিংহাম? তো এইখানে কোনটা হবে একটু দেখে নাও তোমরা, একটু সময় নিয়ে নিচ্ছি আমরা। তাহলে প্রথম কোন ইউরোপিয়ান আর্যদের একটি জাতি হিসাবে বর্ণনা করেছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কোন পরীক্ষা এসেছিল? এসএসসি গ্র্যাজুয়েশন 2006। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি, অর্থাৎ ম্যাক্স মুলার। তারপরে তৃতীয় প্রশ্ন, বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল? এসএসসি এমএটি 2008। বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল? একটু দেখে নাও। বার্লি এবং ভাত, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, ভাত এবং ডাল নাকি শাকসবজি এবং ফলমূল? তাহলে বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল? তোমরা ভাবো, বোঝো এবং উত্তর করার চেষ্টা করো। তাহলে উত্তরটি আমি বলে দিচ্ছি, বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল দুধ এবং দুগ্ধজাত কি দ্রব্য। অপশন বি তোমার কিন্তু সঠিক উত্তর। তারপরে খুব সোজা প্রশ্ন, কতদিন ধরে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল? আমরা সকলেই জানি, এই পরীক্ষাটিতে এসেছিল। আমরা জানি কতদিন? 18 দিন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। নেক্সট কোশ্চেন, আর্য সমাজে মনুষ্য জীবনের নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে কোনটি সঠিক? অর্থাৎ বয়সের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়র দিকে। তাহলে আমরা জানি চারটি আমাদের বর্ণ ব্যবস্থার চারটি আমার কি ছিল? পর্যায় ছিল। মনুষ্য জীবনের পর্যায়গুলি যেগুলো ছিল তাতে হচ্ছে চারটি পর্যায় ছিল। সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাহলে আমি দেখব যে কোন অপশনে ব্রহ্মচর্য দিয়ে শুরু হয়েছে, অপশন এ এবং অপশন ডি, অপশন সি। এইবার ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, অর্থাৎ অপশন এতেই কিন্তু আমার সঠিক উত্তর রয়েছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। একটু টেকনিক্যালি এরর দেখা দিচ্ছে, কিছু করার নেই, একটু সমস্যা, কিন্তু এটাই সঠিক উত্তর। দেখে নাও রয়েছে না এইখানে। তারপরের প্রশ্ন, নিচের উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? কালিদাস, তিনি কি সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? চরক, পাণিনি নাকি আর্যভট্ট? তো কালিদাস, মহাকবি কালিদাস, চরক, সুশ্রুতের কথাও আমরা জানি বা শুনেছি, আর্যভট্ট মহান বিজ্ঞানী নাকি পাণিনি? একটু বুঝে নাও কোনটা তাহলে তোমার সঠিক উত্তর হচ্ছে, একটু দেখে নাও তাহলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে, আমরা করে নিচ্ছি সঠিক উত্তর পাণিনি, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে পাণিনির লেখা গ্রন্থটির কি নাম? পাণিনির হচ্ছে অষ্টাধ্যায়ী। আমরা সকলেই কম বেশি জানি পাণিনির লিখিত সংস্কৃত ব্যাকরণ বিষয়ক
গ্রন্থটি যেটি রয়েছে সেটি হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী, আর পতঞ্জলির হচ্ছে মহাভাষ্য। পতঞ্জলি আলাদা পার্ট, পাণিনি কিন্তু সংস্কৃত ব্যাকরণ বিষয়ক যে গ্রন্থটি সেটি লিখেছিলেন, পাণিনির হচ্ছে অষ্টাধ্যায়ী। তারপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? প্রতিনিধিমূলক WBC 2020 প্রিলিমিনারি মেইন, সেটা উল্লেখ নেই যদিও, যাই হোক এইখানে 2020-তে একটা এসেছিল, সেটা হচ্ছে আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। তাহলে আদি বৈদিক যুগের যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় সেটা তোমরা বুঝতেই পারছো, একটু বুঝে নাও এখানে কোনটা তাহলে সঠিক উত্তর হবে। সমিতি, সভা, নাকি অপশন সিতে থাকা সমিতি ও সঙ্গম, নাকি এ ও বি উভয়ই, অপশন ডিতে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এ এবং বি উভয়ই। বুঝে নাও, আমরা কি পড়েছিলাম ছোটবেলার থেকে, যে সভা ও সমিতি বলে একদম আমাদের যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের যে অস্তিত্ব সেটা কিন্তু বৈদিক যুগে কিন্তু ছিল। তাহলে সমিতিও ছিল, সভাও ছিল। তাহলে এই যে এই দুটি উত্তর অর্থাৎ অপশন এ এবং বি কোথায় রয়েছে? অপশন ডিতে কিন্তু রয়েছে, অর্থাৎ এ এবং বি উভয়ই কিন্তু কি, উভয়ই কিন্তু তোমার সঠিক উত্তর এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আমাদের তারপরে প্রশ্ন দেখে নিচ্ছি, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? WBCS 2012। আচ্ছা, ভালো কথা। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তাহলে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, নাকি শতপথ ব্রাহ্মণ? তাহলে মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, নাকি শতপথ ব্রাহ্মণ? কোথায় তাহলে প্রথম বর্ণ ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর উল্লেখ পাওয়া যায়, বর্ণ ব্যবস্থার উল্লেখ। ঠিক আছে, তাহলে একটু সময় নিচ্ছি, বলো তোমরা কোনটি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে তোমার ঋগ্বেদ। ঠিক আছে, সব থেকে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। সেই ঋগ্বেদেই কিন্তু প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। তারপরে প্রশ্ন, এখানে একটা কিন্তু কি দেওয়া রয়েছে? প্রমাণ দেওয়া রয়েছে এবং কারণ দেওয়া রয়েছে। প্রমাণটা কি? প্রাচীন বৈদিক সাহিত্যের বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তায় উচ্চাবস্থায় অগ্রগতি। কারণ কি? অর্থাৎ অ্যাসারশন এইখানে যেটা রয়েছে, আর এইখানে কারণ বা রিজন হিসেবে কি দেওয়া রয়েছে? অনেক বাদিক স্তোত্র, সৃষ্টি সংক্রান্ত রহস্য এবং তার সম্বন্ধে দর্শন ভিত্তিক জিজ্ঞাসা নিয়ে রচিত। SCR 2003 একটা কোনো পরীক্ষা রয়েছে, সেইখানকার প্রশ্ন এইখানে সেট করাও রয়েছে। প্রাচীন বৈদিক সাহিত্যের বৈশিষ্ট্য হলো কি? বিমূর্ত চিন্তায় উচ্চাবস্থায় অগ্রগতি। আচ্ছা, এটা তো অবশ্যই ঠিক। তাহলে কারণ কি? অনেক বাদিক স্তোত্র, সৃষ্টি সংক্রান্ত রহস্য এবং তার সম্বন্ধে দর্শন ভিত্তিক জিজ্ঞাসা নিয়ে রচিত। তাহলে এই কারণটাও সঠিক। তাহলে কি রয়েছে অপশন এতে? এ এবং আর উভয়ই সত্য, এবং আর এবং এ হচ্ছে সম্পর্কে সঠিক ব্যাখ্যা নয়। এবং আর উভয়ই সত্য, এটাই কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এ এবং আর উভয়ই সত্য। এখানে মনে হচ্ছে অপশনে একটু সমস্যা থাকতে পারে। আমি শুধু এইটুকুই বলবো যে এ এবং আর উভয়ই কিন্তু সত্য, এই অংশটুকু যদি আমি ধরে নিই তাহলে কিন্তু অবশ্যই সেটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ এবং আর উভয়ই সত্য। কারণ এখানে যে দুটো কথা রয়েছে, দুটো বক্তব্য রয়েছে, একটা প্রমাণ আর একটা হচ্ছে কারণ, এই দুটো বিষয়ই কিন্তু এখানে সঠিক আকারেই লেখা রয়েছে। ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? খুব সুন্দর একটা প্রশ্ন, RRB মুম্বাই সুপারভাইজার, IESM 2006 এই সমস্ত পরীক্ষাতে এসেছিল। তাহলে কি দর্শনের উন্নতি, সংস্কৃতির উন্নতি, জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ, নাকি একটি নতুন পৃথিবীর সম্পর্কে ধারণা? তাহলে কি বলছে? ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? একটু বুঝে নাও। দর্শনের উন্নতি, কোনটা হচ্ছে? চলো, ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির তাহলে প্রধান অবদান কি? মনে হবে যেন দর্শনের উন্নতি, সংস্কৃতির উন্নতি, জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ, নাকি একটি নতুন পৃথিবী সম্পর্কে ধারণা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জাতিভেদ প্রথার কিন্তু
সুনির্দিষ্টকরণ, অর্থাৎ জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ, এই জিনিসটা কিন্তু, এই বিষয়টি কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতির প্রধান অবদান হিসাবে আমরা ধরতে পারি। তারপরে কোশ্চেন নাম্বার 11, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত এখানে একটু স্পেলিং মিস্টেক, শ্রীমদ্ ভাগবত গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত, অপভ্রংশ, প্রাকৃত নাকি পালি? খুব সোজা, একটু চিন্তা ভাবনা করো, উত্তর দেওয়ার চেষ্টা করো। সংস্কৃত, অপভ্রংশ, প্রাকৃত নাকি পালি? অবশ্যই সংস্কৃত, খুব সোজা। সংস্কৃত ভাষায় কিন্তু আমাদের ভগবদ্গীতা যেটা রয়েছে হিন্দু ধর্মের, সেই ভগবদ্গীতা কিন্তু রচিত হয়েছিল। পুরুষ সূক্ত রয়েছে, পুরুষ সূক্ত রয়েছে কোথায়? আরআরবি মুম্বাই সুপারভাইজার IESM 2006। ভাগবদ্গীতায়, ঋগ্বেদে, মনুস্মৃতিতে নাকি অথর্ববেদে? এটা একটু দেখে নাও, কেননা হচ্ছে তোমাদেরও কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে, যেহেতু এখানে ক্লাসটা চলছেই। তোমরাও একটু দেখো যে পুরুষ সূক্ত কোথায় রয়েছে, ভাগবদ্গীতায়, ঋগ্বেদে, মনুস্মৃতিতে নাকি অথর্ববেদে? তাহলে সময় আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পুরুষ সূক্ত রয়েছে কোথায়? পুরুষ সূক্ত যদি রয়েছে, এটা যদি আমরা সঠিক উত্তর বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বেশিরভাগ জিনিসগুলোই কি রয়েছে আমাদের বৈদিক যুগের মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে বেদের 4টি ভাগ, তার মধ্যে প্রথম ভাগ অর্থাৎ ঋগ্বেদ, সেই ঋগ্বেদকে কেন্দ্র করেই কিন্তু বেশিরভাগ জিনিসগুলো কিন্তু রয়েছে, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ঋগ্বেদ হচ্ছে তোমার সঠিক উত্তর। পুরুষ সূক্ত কোথায় রয়েছে? তাহলে ঋগ্বেদে। ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 13, ঋগ বৈদিক যুগে আলোর দেবতা কে ছিল? আলোর দেবতা, খুব সুন্দর, WBCS 2009, ইন্দ্র, প্রজাপতি, বরুণ নাকি মিত্র? আমরা জানি যে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র বা ইন্দ্র, তিনি হচ্ছেন প্রধান দেবতা ছিলেন ঋগ বৈদিক যুগে। প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা বা প্রজাপতি বিয়ের ক্ষেত্রে বা এরকম বিবাহের ক্ষেত্রে প্রজাপতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বরুণ দেবতা নাকি মিত্র? এইবার সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে? আলোর দেবতা হচ্ছে মিত্র। আলোর দেবতাকে মিত্র। পরবর্তী বৈদিক যুগে শৈল শব্দটি কি অর্থ গ্রহণ করে? শৈল শব্দ, ইম্পর্টেন্ট, WBCS 2009, শৈল শব্দ অভিনেতা, মৃৎশিল্পী, তন্তুবায় নাকি দারু শিল্পী? অভিনেতা, মৃৎশিল্পী, তন্তুবায় নাকি দারু শিল্পী? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অভিনেতা। অর্থাৎ শৈলুষ বলতে কাকে বোঝানো হয়েছে? শৈলুষ বলতে হচ্ছে অভিনেতাকে বোঝানো হয়েছে। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো যোগ, সাংখ্য, বৈদেশিক, আসলে এটা বৈদেশিক নয়, এটা বৈশেষিক হবে, নাকি কর্মমীমাংসা? যোগ, সাংখ্য, বৈশেষিক, কিন্তু এটা, হ্যাঁ, বৈশেষিক, অপশন সি বৈশেষিক নাকি কর্মমীমাংসা? তাহলে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো এখানে সাংখ্য, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সাংখ্য দর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম বা প্রাচীনতম মতবাদী গোষ্ঠী। 16, পতঞ্জলি নিচের কোনটির সংকলনের জন্য বিখ্যাত? পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য। তাহলে কি বলেছে? যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মসূত্র নাকি আয়ুর্বেদ? তাহলে আমরা কি জানি? আমরা বিভিন্ন টিভিতে দেখতে পাই পতঞ্জলি আয়ুর্বেদ। তাহলে পতঞ্জলি কার সঙ্গে সম্পর্কিত? আয়ুর্বেদ। খুব সোজা কিন্তু, ঠিক আছে। পতঞ্জলি তাহলে কার সঙ্গে সম্পর্কিত? এইখানে যে অপশনগুলো রয়েছে সেই হিসাবে হচ্ছে আয়ুর্বেদ, পতঞ্জলি আয়ুর্বেদ। ঠিক আছে, খুব সোজাই ছিল, বেসিক কনসেপ্ট দিয়ে হয়ে যায়। বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন, আলোর দেবতা যদি মিত্র হয়, সেই প্রশ্নটির ব্যাখ্যা চলাকালীন আমি বলেছিলাম যে আমাদের বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন কে? অবশ্যই ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি ছিলেন হচ্ছে বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ কিন্তু দেবতা। তারপরে ঋগ্বেদের দেবতা বরুণ হলেন শান্তির দেবতা, শত্রু দমনকারী, সৃষ্টি কার্যের কর্তা নাকি সম্পদের দেবতা? অর্থাৎ এখানে বরুণ দেবতার কথা বলা হয়েছে। প্রজাপতি, মিত্র, বরুণ, এই সমস্ত কিন্তু ইন্দ্র এরা রয়েছে। তাহলে বরুণ কিসের দেবতা? শান্তির দেবতা, শত্রু দমনকারী, সৃষ্টি কার্যের কর্তা নাকি সম্পদের দেবতা? বরুণ দেবতা। বরুণ দেবতার কাছে আমরা প্রার্থনা করি
যে হে বরুণ দেবতা, এই খরা দুর্ভিক্ষ এগুলোকে তুমি নির্মূল করো, তাড়াতাড়ি বর্ষা নিয়ে আসো, চারিদিকে যেন শস্য শ্যামলা সবুজ হয়ে ওঠে। তাহলে বরুণ দেবতা হচ্ছে সৃষ্টি কার্যের দেবতা, সৃষ্টি কার্যের দেবতা বা সৃষ্টি কার্যের কর্তা বরুণ দেবতা। এটাও হয়ে গেল 18 নম্বরের পরে। নিভি পরিধান এবং অধিবাসা হলো, খুব সোজা। নিভি পরিধান আমরা জানি এগুলো হচ্ছে আসলে এক ধরনের কি, একটু ভাবো তোমরা। নিভি পরিধান ছোটবেলায় পড়েছিলে বা পরবর্তীতে অবশ্যই পড়েছো, আশা করছি পারবে। নিভি পরিধান এবং অধিবাসা হলো CDS 2005 আর্য জাতির বিভিন্ন ধরনের পোশাক। বেসিক্যালি হচ্ছে এগুলো পোশাকের না, নিভি উপরের অংশটিকে নিভি বলা হতো এবং নিচের অংশকে, পোশাকের নিচের অংশকে বলা হতো পরিধান। তাহলে নিভি এবং পরিধান হচ্ছে আর্য জাতির বিভিন্ন ধরনের পোশাক। বাকি অপশন কিন্তু না দেখলেও হয়, শুধুমাত্র নিভি পরিধান যে পোশাক সেটুকু জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঋগ্বেদের যুগে আর্য সমাজের সর্বনিম্ন স্তর এবং রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল, এটাও কিন্তু খুব সোজা। ঋগ বৈদিক যুগে বা ঋগ্বেদের যুগে আর্য সমাজের সর্বনিম্ন স্তর এবং রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল WBCS 2009। ঠিক আছে, WBCS 2009 গোষ্ঠী পরিবার জাতি নাকি উপজাতি, গোষ্ঠী পরিবার জাতি নাকি উপজাতি। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, অবশ্যই পরিবার। পরিবার থেকেই কিন্তু আস্তে আস্তে করে সেগুলো বড় হতে হতে গোষ্ঠী, জাতি, উপজাতি এই সমস্ত কিন্তু তৈরি হয়েছে। তাহলে সঠিক উত্তর তোমার হয়ে যাচ্ছে কিন্তু পরিবার। এই যে প্রশ্নটি, এটা তো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, তোমরা জানোই। কোশ্চেন নাম্বার 21, যে ভারতের জাতীয় প্রতীকে সত্যমেব জয়তে এই শব্দটি নিজের কোনটি থেকে নেওয়া হয়েছে। এটার জন্য সময় বেশি না নেওয়াই ঠিক আছে। তোমরা সকলেই জানো মুন্ডক উপনিষদ, ব্রহ্ম উপনিষদ, মুদগলা উপনিষদ নাকি মৈত্রী উপনিষদ। তাহলে আমরা জানি, খুব সোজা, সময় না নষ্ট করে আমরা সঠিক উত্তরে যাচ্ছি মুন্ডক উপনিষদ। অনেকবার এসছে এখানে, যে কটা পরীক্ষার নাম লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিসাবে, এর বাইরেও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকতে পারে বা অবশ্যই থাকবে। উপনিষদ বইগুলি নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, এই কনসেপ্টটা কিন্তু দরকার। উপনিষদের যে বইগুলো রয়েছে, তো একটা বইয়ের তো যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, ঠিক আছে, পতঞ্জলি আয়ুর্বেদ ওই বিষয়টা নিয়ে তিনি লেখালেখি করেছিলেন। পাণিনির অষ্টাধ্যায়ী, সংস্কৃত ব্যাকরণ। তাহলে এই যে উপনিষদগুলো যে লেখা হয়েছিল, ব্রাহ্মণ সংহিতা, আরণ্যক উপনিষদ, এই উপনিষদের বিষয়গুলো বইগুলি আসলে কোন টপিককে কেন্দ্র করে লিখিত হয়েছিল, ধর্ম, যোগাভ্যাস, আইন নাকি দর্শন। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ উপনিষদের বইগুলি কোন বিষয়কে কেন্দ্র করে কিন্তু লিখিত হয়েছিল। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, এখানে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো রয়েছে, এটা সঠিক উত্তর হচ্ছে দর্শন। অর্থাৎ দর্শনকে কেন্দ্র করে কিন্তু কি হয়েছিল, উপনিষদগুলো লেখা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখি কি রয়েছে, যোগ দর্শনের প্রবক্তা হলেন, যোগ দর্শনের প্রবক্তা একটু তোমরা এবার বলো যে যোগ দর্শনের প্রবক্তা কে ছিলেন, একটু দেখে নাও। তাহলে যোগ দর্শনের প্রবক্তা কে ছিলেন এটা একটু আমরা দেখে নিচ্ছি। যোগ দর্শন ইউপিপিএসসি 2007 2002। তাহলে পতঞ্জলি, গৌতম, জৈমিনী নাকি শঙ্করাচার্য। তাহলে যোগ দর্শনের প্রবক্তা, যোগ দর্শন হচ্ছে পতঞ্জলি, যোগ দর্শনের প্রবক্তা হচ্ছে পতঞ্জলি। অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে প্রাচীনকালের মহান আইন প্রণেতা, প্রাচীনকালের মহান আইন প্রণেতা, ঠিক আছে, প্রাচীনকালে। তাহলে মনু, বাৎসায়ন, অশোক নাকি আর্যভট্ট। অশোক আর্যভট্ট কিন্তু নয়, বাৎসায়নও নয়। মনু, তিনি ছিলেন প্রাচীনকালের মহান আইনজ্ঞ বা আইন প্রণেতা। মনু সংহিতা, মনে আছে কিনা তোমাদের যে কনস্টিটিউশন যে হল রয়েছে সেই হলের সামনে আমাদের B.R. আম্বেদকর তিনি কিন্তু একটি গ্রন্থ পুড়িয়েছিলেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে মনু সংহিতা। যে গ্রন্থটি বেসিক্যালি লিখেছিলেন প্রাচীনকালের মহান আইন প্রণেতা মনু, অর্থাৎ মনুর লিখিত যে গ্রন্থ সেটা হচ্ছে মনু সংহিতা। তো আর একটা ওই তথ্যটাও দিয়ে রাখলাম তোমাদের। তারপরে আজকের ডেটের হচ্ছে শেষ প্রশ্ন, গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়, ঋক, সাম, যজু নাকি অথর্ববেদে। গোত্র শব্দটি তাহলে কোথায় প্রথম পাওয়া যায়, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় যেমন বিয়ে করতে গেলে গোত্র লাগে,
তারপরে হচ্ছে তোমার পুজোতে যখন ব্রাহ্মণ বা পুরোহিত পাঠ করেন আর কি, তিনি তখন বলেন যে তোমার গোত্র কি, নাম গোত্র বলো, এইরকম। তাহলে গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় হচ্ছে ঋগ্বেদে। আমি বলেছিলাম যে ঋগ্বেদ কেন্দ্রিক বিষয়গুলোই কিন্তু প্রধান, বা ঋগ্বেদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোই কিন্তু বেশি রয়েছে। ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু ঋগ্বেদ কেন্দ্রিকই রয়েছে ইউপিপিএসসি 2005। তাহলে এইভাবে আজকে আমাদের কিন্তু 25টা কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেল। আশা করি এইখানে যে কোশ্চেনগুলো ইতিহাসের বৈদিক সভ্যতা এই চ্যাপ্টার থেকে আলোচনা করা হলো, এর বাইরেও তো কোশ্চেন রয়েছে, কিন্তু আমি যতটুকু পেরেছি যে 25টা কোশ্চেনের মধ্যে যেগুলো কোশ্চেন এখানে সেট করা হয়েছে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসছে, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু কাজে লাগবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তাহলে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি বা আরও যারা টিচার্স রয়েছে তারা কিন্তু আসবে। আজকের মতো তাহলে এটুকুই থাকলো। সবাইকে নমস্কার, ধন্যবাদ।